1924 সালে বিজ্ঞানী লুইস দা ব্রগলি এই মতামত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে। আচ্ছা, তো আমরা জানি যে তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, যেটা তরঙ্গ বলবিদ্যার যে মডেলটা যেটা ছিল কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল, এটা ছিল পঞ্চম মডেলটা, মনে আছে কিনা সবার? আচ্ছা, তো এই পরমাণু মডেলটার ব্যাখ্যা হিসেবে তারা হচ্ছে যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় ধর্মে আছে এটা তুলে ধরছেন, এবং তার এই মতামতটাকে আরেকটু পরিমার্জিত এবং সংশোধিত আকারে প্রকাশ করেন বিজ্ঞানী শ্রোডিঞ্জার। এটা একটু মাথায় রাখতে হবে। এখন আমরা সেই সময় বলছিলাম যে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি নিয়ে আমরা পরে কথা বলবো। তো হাইজেনবার্গের অনিশ্চিত নীতি, আচ্ছা, তোমরা মেডিকেলে অনেক পড়ালেখা করছে কিন্তু চান্স পায় নাই এমন কাউকে চিনো? আচ্ছা, আবার অনেক কম পড়ালেখা করছে কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে এমন কাউকে চিনো? আচ্ছা, তো যাই হোক, সবাই কম বেশি চিনে, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা আসলে কি, আমরা সবাই মনে করি যে আমরা হচ্ছে যতটুকুন এফোর্ট দিব, মানে ঠিক যতটুকুন চেষ্টা করব তার সমানুপাতিক হারে সাফল্য পাবো, তাই না? কিন্তু আসলে ঘটনাটা কি এমন, আমরা বলতে পারি যে সাকসেস ইজ প্রপোর্শনাল টু এফোর্ট। তাহলে আমরা যদি এস ইকুয়াল টু একটা ধ্রুবক বসাই দেই, তাহলে ঘটনাটা কি হবে? আচ্ছা, এই ধ্রুবকটা যদি সৃষ্টিকর্তার সাহায্য হয়, সেটা কারো কারো ক্ষেত্রে এরকম হয় 10⁻³ আবার কারো কারো ক্ষেত্রে এই ধ্রুবকটারই মান হয় হচ্ছে 10⁻³, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এমন যে আসলে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু সবসময় যে চেষ্টা করলে আমরা ভালো ফল পাবো ব্যাপারটা এমন না, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা কিছুটা এমন যে চেষ্টা করলে বা ভালো পড়ালেখা করলে সবসময় মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না। আচ্ছা, আবার অনেক কম পড়ালেখা করলেও মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যদি এফোর্টের মানটা জিরো দাও, এফোর্ট ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, ধ্রুবকের মান যদি কোটি কোটি কোটিও হয়, তাহলে সাকসেসের মানটা কিন্তু আলটিমেটলি শূন্যই হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, সবার একটা কথা যে হচ্ছে ভাইয়া মেডিকেলে চান্স পেতে গেলে কত ঘন্টা পড়তে হবে বা কি করতে হবে, আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মেডিকেলে চান্স পাইতে গেলে সবসময় যেটা করতে হবে, আগে বিশ্বাস রাখতে হবে যে আমি মেডিকেলে চান্স পাবো। কেন? আচ্ছা, তোমরা হচ্ছে যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানো, এখানে কি হয় যে হচ্ছে আমাদেরকে ফার্স্টে কি করতে হয়, ঈমান আনতে হয়, তাই না? তো দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হয়। যখন তুমি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবা তখন কি হবে, আলটিমেটলি তোমার হচ্ছে ইসলামের যে মৌলিক বিধিবিধান গুলো আছে সেগুলো মানাটা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো আলটিমেটলি কি হবে, যখন তুমি সব বিধান মেনে চলবা তখন তোমার জন্য জান্নাত পাওয়াটা অনেক সহজ হবে। কিন্তু তুমি যখন হচ্ছে যে বিশ্বাসের মধ্যে ঘাপলা থাকবে, দুর্বলতা থাকবে, তখন কি হবে, আলটিমেটলি তোমার ইবাদত বন্দেগী কম হবে, যার কারণে তুমি আলটিমেটলি জাহান্নামে চলে যাবা। তো ব্যাপারটা কিছুটা এমন, মেডিকেলে চান্স পাইতে গেলে আগে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি মেডিকেলে চান্স পাবোই, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার কনফিডেন্সটা ওই লেভেলে নিতে হবে। যখন তোমার কনফিডেন্সটা ওই লেভেলে থাকবে, হ্যাঁ আমি মেডিকেলে চান্স পাবো, তখন দেখবা তোমার পড়ালেখা অটোমেটিক তুমি নিজের গরজে পড়তেছো। ওই কত ঘন্টা পড়তে হবে, কত সময় পড়তে হবে, এই জিনিসগুলো তখন মাথায় আসবে না। তখন তোমার মাথায় ওই একটা জিনিসই থাকবে, হ্যাঁ আমি পড়বো বা পড়তে হবে, এটাই আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা চলে আসি তো হাইজেনবার্গের অনিশ্চিত নীতির মধ্যে ছিলাম, তাই না? আচ্ছা, তো হাইজেনবার্গের অনিশ্চিত নীতিটা নিয়ে একটু কথা বলি। হাইজেনবার্গের অনিশ্চিত নীতিটা হচ্ছে সেই ওই রকম যে অনেক পড়লেও যেমন চান্স পাওয়া যায় না, আবার অনেক কম পড়লেও যেমন চান্স পাওয়া যায় না, ওরকম আর কি। কনফিডেন্স থাকতে হবে। তো কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিত নীতিটা হচ্ছে মেডিকেলের চান্স পাওয়ার মতোই অনিশ্চিত, যে এখানে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ণয় করা সম্ভব না। ঠিক আছে, দেন আমরা চলে আসতেছি ডি বাগ তরঙ্গ সমীকরণ। দেখো এখানে তরঙ্গ সমীকরণটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এখান থেকে যে কোশ্চেনটা হয় যে ডি বাগলি তরঙ্গ সমীকরণটাকে আমরা সবসময় কোয়ান্টাম বলবিদ্যার যে সমীকরণ আছে সেটার সাথে মিলিয়ে ফেলি। এই জায়গাটা আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কোয়ান্টাম বলবিদ্যার সমীকরণ আর ডি বাগলি তরঙ্গ সমীকরণ এক নয়, এটা একটু খেয়াল করতে হবে, কেমন? আচ্ছা, কেন এটা আমরা পরে ব্যাখ্যা দিচ্ছি। এবার চলে আসি পরে। দেখো শ্রোডিঞ্জারের সমীকরণের মধ্যে কিছু পয়েন্ট আছে, যেমন সাই এবং সাই স্কোয়ারের বৈশিষ্ট্য। আচ্ছা, তো এই সাই এবং সাই স্কোয়ারের বৈশিষ্ট্য থেকে আমাদের দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে সাই এর কোনো ভৌত তাৎপর্য নাই, এটা হচ্ছে তরঙ্গের তীব্রতা প্রকাশ করে। এবং আরেকটা পয়েন্টে দেওয়া আছে যে সাই স্কোয়ার এর বিশেষ অর্থ প্রকাশ করে, এটা হচ্ছে তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। এই দুইটা জিনিস আমাদের জানলেই চলবে। আচ্ছা, এরপরে কোয়ান্টাম বলবিদ্যার যে সকল পরমাণু মডেল ছিল সেই পরমাণু মডেলের সাফল্য নিয়ে আমরা এখন কথা বলবো। আচ্ছা,
তো 1 নম্বরে দেখো বলা হচ্ছে রাদারফোর্ডের প্রদত্ত পরমাণু মডেল, তার সাফল্য কি ছিল? ওই যে কেন্দ্রস্থ নিউক্লিয়াস আবিষ্কার, এটা ছিল তার পরমাণু মডেলের সাফল্য। এরপরে আসতেছে বিজ্ঞানী নিলস বোর। তো নিলস বোরের পরমাণু মডেলের সাফল্য ছিল স্থির কক্ষপথ, মানে তিনি তার পরমাণু মডেলের সাফল্য ছিল অরবিট বা শক্তি স্তরের যে ধারণা তিনি দিয়েছেন, এটাই তার পরমাণু মডেলের সাফল্য ছিল। এবার আসতেছে লুইস দা ব্রগলি। লুইস দা ব্রগলি হচ্ছে দ্বৈত ধর্ম, অর্থাৎ কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটি ধর্মই বিদ্যমান। এরপর আসতেছে শ্রোডিঞ্জারের প্রদত্ত তরঙ্গ বলবিদ্যার সমীকরণ। একটু খেয়াল করো, শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণটা, এটাকে বলা হয় তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, কিন্তু আগের ইয়াতে যেটা ছিল যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, এটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ, দুইটা এক না, এই জিনিসটা খেয়াল করে দাগাবা কেমন। আচ্ছা, তারপরে হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চিত নীতি, এটা নিয়ে আর কথা না বলি। এরপরে আমরা একটু পোলে চলে যাই, না তোমাদের কোনো পোল টোল দেওয়া হচ্ছে না। আচ্ছা, দেখো তোমাদের যে কোশ্চেনটা গেছে এখানে বলা হচ্ছে যে বোর পরমাণু মডেলের সাফল্য নয় কোনটি? তোমরা অ্যান্সার করতে পারো। আচ্ছা, আমরা পোলটা আপাতত অফ করে দিচ্ছি, হ্যাঁ 1 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো দেখো তোমরা সর্বাধিক সংখ্যক অ্যান্সার করছো রিডবার্গ ধ্রুবক নির্ণয়। একটু খেয়াল করো, বোর পরমাণুর সাফল্য নয় কোনটি, তার মানে কি সীমাবদ্ধতা চাইছে, তাই না? দেখো এখানে যে কয়টা আছে প্রথমটা ছাড়া বাকি সবগুলাই বোর পরমাণু মডেলের সাফল্য। আমরা আবার আগে ব্যাক করি, তাহলে তোমাদের কাছে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা পাইছে সবাই। এই দেখো সীমাবদ্ধতার 1 নম্বর পয়েন্টে কি ছিল? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এক ইলেকট্রন বিশিষ্ট যে সকল পরমাণু আছে সেগুলোর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, বাকি যেগুলো আছে সেগুলো একটা দিতে পারে না। সীমাবদ্ধতা, লিমিটেশন, তাই না? কিন্তু পরের যে স্লাইডটা সেখানে সাফল্যের মধ্যে দেখো কি লেখছে, বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে। তো আসলে ঘটনাটা কি হয়েছে তোমাদের বইতে এভাবেই লেখা আছে। তো ঘটনাটা হচ্ছে বেসিক্যালি এমন যে যখন তোমাকে বলবে যে বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, তখন এইটা হবে হচ্ছে সাফল্য। কিন্তু যখন বলবে যে না, হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে, একটা লিমিটেশন অ্যাড করে দিবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে সীমাবদ্ধতা। আর দেখো বাকি যেগুলো ছিল যে হাইড্রোজেন হাইড্রোজেন প্রথম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে পারে, সরি, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারে, এটা ছিল, এটা অবশ্যই তার সাফল্য। 2 নাম্বার রিডবার্গ ধ্রুবক, এটা অবশ্যই কি তার সাফল্য। এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে কেমন। আচ্ছা, আমরা নেক্সট পোলে চলে যাই, তোমাদের জন্য আর একটা পোল। আচ্ছা, পরবর্তী যে পোলটা, এটা তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা কয়টি? আমরা সবাই জানি, তাই না? একটু চিন্তা ভাবনা করে এটা অ্যান্সার করো। তো তোমাদের কোশ্চেনটা ছিল নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা আচ্ছা, তো
যে কোয়ান্টাম সংখ্যার নাম হচ্ছে 5টা সেটা নিয়ে আমরা একটু কথা বলি। সহকারী কোয়ান্টাম সংখ্যার আরো কিছু